আজকে ক্লাসে স্যার যে টপিকগুলো পড়াইছিল তার মধ্যে প্রথম দিকে যেগুলো ছিল অধিকাংশই ক্লাস 11-12-এর, শুধুমাত্র অসমলটা নিউজ ছিল আমাদের জন্য। এখন তাও শর্টে সবগুলার আইডিয়া বলে দিচ্ছি যাতে নেক্সট টপিকগুলো বুঝতে সুবিধা হয়। প্রথমে হচ্ছে মিক্সচার আর সলিউশন। মনে কর ঝালমুড়িতে তেল, তারপরে ঝালমুড়ি সবকিছুই মানে বিভিন্ন পরিমাপে দেওয়া থাকে। এখানে কিন্তু কেউ কারোর সাথে মিশে যায় না, জাস্ট পাশাপাশি অবস্থান করে। এটাকে বলে হচ্ছে মিক্সচার। আর সলিউশন হচ্ছে মিশে নতুন একটা প্রপার্টি গ্রহণ করা লাগবে। ফর এক্সাম্পল, এটা একটা পাত্র, এখানে পানি আছে। এই পাত্রে তুই চিনি দিছিস, চিনিটা ছিল হচ্ছে সলিড, পানিটা ছিল লিকুইড। তাহলে এই সলিড সলিড স্টেটটা চেঞ্জ হয়ে লিকুইডে কনভার্ট হচ্ছে, এটা ঘুলে পানির সাথে মিশে যাচ্ছে। অর্থাৎ এই ছোট্ট অবজেক্টটা তার অবস্থা হারিয়ে ফেলছে। সো এটা হচ্ছে সলিউশন। আর মিক্সচার হচ্ছে জাস্ট পাশাপাশি থাকবে, মিশবে না। এখন মিক্সচার হচ্ছে দুই প্রকার, হোমোজেনাস আর হেটারোজেনাস। হোমো বলতে মনে কর সবগুলা সেম পরিমাপ থাকবে। সাপোজ এটা একটা পাত্র, এখানে বালি আছে, সিমেন্ট আছে, বালি আছে 2 কেজি, সিমেন্ট আছে 2 কেজি, সেম পরিমাণ। এটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার। আর হেটারোজেনাস হচ্ছে কম বেশি থাকবে, বালি 2 কেজি, সিমেন্ট মনে কর 5 কেজি, এরকম। সলিউশনের ক্ষেত্রে এটা একটু আলাদা। সলিউশনের ক্ষেত্রে সলিউশনের এই পার্টটা একটু লিখে রাখিস, অনেক ইম্পর্টেন্ট। মনে কর সলিউশনের ক্ষেত্রে যেটা আয়ন আকারে থাকে, এটা একটা পানি, এখানে হচ্ছে NaCl দেওয়া আছে। সো এখানে আমরা Na প্লাস আয়ন পাচ্ছি আর Cl মাইনাস আয়ন পাচ্ছি। তাহলে এরা আয়ন আকারে এই পানিতে সম্পূর্ণ ডিসোসিয়েট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে হোমোজেনাস সলিউশন। কিন্তু যেসব সলিউশনে আয়ন বা মলিকিউল আকারে না থেকে, মনে কর এখানে 5টা মলিকিউল, এই 5টা মলিকিউল একসাথে একটা কলোনি আকারে থাকছে। আগে ছিল একটা মলিকিউল, এখানে পানি মলিকিউল এভাবে মিশে ছিল, কিন্তু এখন 5টা মলিকিউল একসাথে জমা এখানে রাখছে। এখানে মনে কর 7টা একসাথে জমা আছে। এইভাবে বিভিন্ন জায়গাতে যদি মলিকিউলগুলো জমা থাকে, তখন তাকে বলা হচ্ছে হেটারোজেনাস সলিউশন। তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট। হোমোজেনাস সলিউশনে হচ্ছে আয়ন আকারে থাকবে, আয়ন বা মলিকিউল, কিন্তু এরা আলাদা আলাদা থাকবে। কিন্তু হেটারোজেনাসে অনেকগুলা মলিকিউল একসাথে একটা জটলা আকারে থাকবে। মনে কর Cl2 অনেকগুলা একসাথে এখানে জমা হইল, সেইটা পানিতে মিশে আসছে, তখন সেটা হবে হচ্ছে হেটারোজেনাস সলিউশন। নেক্সট হচ্ছে মোলটা আগে থেকে আইডিয়া আছে যে সাপোজ NaCl হচ্ছে 35, কত 58.5, 58.5 হচ্ছে NaCl এর সাপোজ অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস। এখন মানে এটা আরো সহজে বললে, একদম মনে কর সোডিয়াম এর মাস হচ্ছে 23, এটাকে যদি আমরা গ্রামে লিখি 23 গ্রাম, তাহলে 23 গ্রাম সোডিয়ামকে আমরা 1 মোল বলতে পারি। এই একটা এক্সাম্পল মনে রাখলেই হচ্ছে যে অ্যাটমিক মাসকে গ্রামে কনভার্ট করলে যা হয় সেটাই হচ্ছে মোল, সহজে। এরপর পয়েন্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাইলে আমরা যেটা পাইলাম যে NaCl এর মাস হচ্ছে সাপোজ 58.5, এটা হচ্ছে 1 মোল, 58.5 গ্রাম আছে, এটা হচ্ছে সাপোজ 1 মোল NaCl। এখন এইটাকে যদি আমরা ভ্যালেন্সি দিয়ে ভাগ করি, তখন সেটা হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ফর এক্সাম্পল সাপোজ ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, এটা আমরা জানি। এখানে ক্যালসিয়ামের
মাস হচ্ছে 40, তাহলে এর মোল হচ্ছে 40 গ্রাম ধরে নিলাম। এখন এর ইকুইভ্যালেন্ট হবে 40 কে আমাদের 2 দিয়ে ডিভাইড করা লাগবে, তাহলে 20 হচ্ছে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট বের করার নিয়ম হচ্ছে মোলকে ভ্যালেন্সি দিয়ে ডিভাইড করা লাগবে। আবার মনে কর এনএল, সোডিয়াম প্লাস বা ক্লোরিন মাইনাস, এইগুলার ক্ষেত্রে যা আছে তাই, কারণ এর ভ্যালেন্সি 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকবে, অর্থাৎ এক আয়নযুক্ত যেসব এলিমেন্ট আছে তাদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট আর মোল সেম, কারণ 1 দিয়ে ভাগ করলে তো যা তাই থাকবে। এবার হচ্ছে পার্সেন্টেজ অফ ওয়েট। সাপোজ 100 গ্রাম পানি নিছিস, সেখানে 1 গ্রাম লবণ দিলাম আমরা, তাইলে এটাকে আমরা বলতে পারি 1%, আর ব্র্যাকেটে লিখতে পারি ওয়েট বাই ওয়েট, কারণ দুইটাই আমরা গ্রামে রাখছি। এখানে যদি 100 গ্রাম না বলে 100 মিলি নিতাম, তখন আমরা বলতাম ওয়েট বাই ভলিউম, W/V। যদি আমরা 1 গ্রাম না নিয়ে 1 মিলি নিতাম, তাহলে হয়তো ভলিউম বাই ভলিউম। যদি আমরা 1 মিলি নিতাম 1 মিলি নিতাম হচ্ছে 100 গ্রামে, তখন আসতে হচ্ছে ভলিউম বাই ওয়েট। অর্থাৎ সহজ কথায় গ্রাম থাকলে এটা ওয়েট, মিলি থাকলে ভলিউম। এই একটা পার্ট মাথায় রাখলে হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, 2 গ্রাম সাপোজ আছে 100 গ্রামে, তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়েট বাই ওয়েট, কারণ দুইটাই গ্রামে আছে। নেক্সট হচ্ছে মোলারিটি। মোল কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, মোলারিটিও একই রকম। 1 মোল যদি 1 লিটারে থাকে, 1 মোল যদি 1 লিটারে থাকে তাকে বলে হচ্ছে মোলারিটি। 1 মোল সলিউট, সলিউট হচ্ছে, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা একটা পাত্র, এই পাত্রে সাপোজ পানি আছে, এই পানিটা হচ্ছে সলভেন্ট, আর সলিউট হচ্ছে যে চিনিটা অ্যাড করলাম, এটা হচ্ছে সলিউট। তাহলে সলিউটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সলিউট কম পরিমাণে থাকে, সলভেন্ট বেশি পরিমাণে থাকে। আর সলিউট মানে ক্যারেক্টারলেস টাইপ, মানে নিজের বৈশিষ্ট্য সে ধরে রাখতে পারে না, সে সলভেন্টের বৈশিষ্ট্যটা নিজের মধ্যে লালন করে। তাহলে এখানে সলিউট নিজের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে সলিউট হচ্ছে স্মল অ্যামাউন্টে থাকবে প্লাস নিজের কোনো বৈশিষ্ট্য থাকবে না, আর সলভেন্ট বেশি পরিমাণে থাকবে প্লাস সলভেন্টের বৈশিষ্ট্যটাই বজিয়ে থাকবে ওই সলিউশনে। আচ্ছা, এখন মোলালিটি একই জিনিস। যদি এটা মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে, যদি লার থাকে, মোলার, লিটার মিল আছে, তাহলে মোলারিটি লিটার এককে থাকবে। মোলালিটি, মনে কর 1 মোল একটা সলিউট দিলাম 1 কেজিতে, তখন তাকে বলবো আমরা মোলালিটি। কেজি থাকলে লিটি, লিটার থাকলে মোলারিটি। আর আচ্ছা, এরপরে হচ্ছে নর্মাল, নর্মালিটি। নর্মালিটি বলতে এখানে যেটা আমরা একটু আগে করছিলাম, মোলের জায়গায় জাস্ট ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মোলকে ভ্যালেন্সি দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে ইকুইভ্যালেন্ট পাবো। ওই এক ইকুইভ্যালেন্ট পরিমাণ 1 লিটারে থাকলে তাকে বলবে নর্মালিটি। 1 ইকুইভ্যালেন্ট থাকা লাগবে 1 লিটারে। 1 ইকুইভ্যালেন্ট সলিউট যদি 1 লিটার সলভেন্টে থাকে, তখন তাকে বলে হচ্ছে নর্মালিটি। এবার আমাদের জন্য যে টপিকটা নতুন সেটা হচ্ছে অসমোল। আচ্ছা, মোল যেটা অনেকটা একই জিনিস। সাপোজ NaCl, এখানে 2টা এলিমেন্ট আছে, সোডিয়াম আর ক্লোরিন। তাহলে এর মোল কত? 58.5 হচ্ছে এর মোল, এত গ্রাম। এইটাকে যদি আমরা যতগুলো পার্টিকেল আছে ওইটাতে ভাগ করি, এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাকেই বলবো হচ্ছে আমরা অসমোল। আরেকটা এক্সাম্পল, সাপোজ CaCl2, এখানে ক্যালসিয়াম অ্যাটম আছে একটি, ক্লোরিন অ্যাটম আছে 2টি, তাহলে 3টা। তাহলে এখানে এর মোল যত সেটাকে ভাগ করা লাগবে 3 দিয়ে। তারপরে MgCl2, এখানে Cl2 আছে 2টা, Mg আছে একটা, একেও ভাগ করা লাগবে 3 দিয়ে। অর্থাৎ এখন আমরা ভ্যালেন্সি দিয়ে ভাগ করব না,
এখন আমরা ভাগ করব কয়টা অ্যাটম আছে সেটা দিয়ে। কয়টা অ্যাটম বলতে কয়টা পার্টিকেল বা কয়টা এলিমেন্ট, এইগুলা দিয়ে আমরা ভাগ করব। তাকে বলবো হচ্ছে অসমোল। তাহলে সহজে আমরা বলতে পারি 1 মোল NaCl সমান হাফ অসমোল NaCl। কারণ NaCl এখানে দুইটা পার্টিকেল আছে অসমোলের ক্ষেত্রে, এই জন্য আমার 2 দিয়ে ভাগ করা লাগছে। অর্থাৎ আরেকভাবে বলা যায় 1 অসমোল সমান 1 অসমোল NaCl সমান 2 মোল NaCl। নেক্সট হচ্ছে অসমোলারিটি। তাহলে লার আছে, তাহলে লিটার, তাহলে 1 মোল মানে 1 অসমোল, মোল না এখানে অস হবে, 1 অসমোল যদি 1 লিটারে থাকে তখন তাকে বলে হচ্ছে অসমোলারিটি। আর 1 অসমোল যদি 1 কেজিতে থাকে তাকে বলে হচ্ছে অসমোলালিটি। তাহলে এখানে অসমোল হবে, মোল না, একটু ভুল আছে। এখানে আরেকটা ভাগ বাদ গেছে, সেটা হচ্ছে অসমোলারিটির ক্ষেত্রে এখানে প্রেসারের ক্যালকুলেশনটা চলে আসে। এই অসমোল, মনে কর একটা পাত্রে আমরা 1 লিটার পানি নিলাম এবং সেখানে আমরা 1 অসমোল NaCl দিলাম। এই 1 অসমোল NaCl এখানে মেশার কারণে যেই প্রেসারটা তৈরি হবে তাকে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। আচ্ছা, এখন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট হচ্ছে এটা একটা সলভেন্ট নিলাম, এখানে এমন একটা কেমিক্যাল দিলাম যেটা আয়ন প্রডিউস করে, যার কারণে এখানে যদি আমরা ক্যাথোড বা অ্যানোড দেই ইলেকট্রিসিটি এক জায়গা থেকে আরেক জায়গাতে পাস করবে। অর্থাৎ যাদের যেসব আয়নের ইলেকট্রিসিটি পাস করার ক্যাপাসিটি আছে তাদেরকেই বলে ইলেকট্রোলাইট। বেসিক্যালি 4 ধরনের ইলেকট্রোলাইট সবসময় ইউজ করা হয়ে থাকে: সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন আর হচ্ছে বাইকার্বনেট। এটা হচ্ছে ইলেকট্রোলাইট প্রোফাইল বলে এটাকে। ইলেকট্রোফাইল প্রোফাইলে এই 4টা মেনলি ইউজ করা হয়ে থাকে। তারপর হেটারোজেনাস সলিউশন, একটু আগে বললাম, যেখানে মলিকুলগুলো গুচ্ছ আকারে থাকে, আর হোমোজেনাসে আয়ন বা মলিকুল আকারে থাকবে। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাকে গ্রামে প্রকাশ করা হয়। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে বোঝায় মোল, মোলকে জাস্ট ভ্যালেন্সি দিয়ে ভাগ করব। আর অসমোলের ক্ষেত্রে এটা আবার রিপিট করছি, মোলকে যতগুলা পার্টিকেল আছে সেটাতে ভাগ করব। যেমন NaCl এর এলিমেন্ট 2টা, তাহলে এই 2 দিয়ে ভাগ করব। MgCl2 3টা, তাই 3 দিয়ে ভাগ করব। তখনই আমরা অসমোল পেয়ে যাব। নেক্সট টপিক হচ্ছে আইসোটোনিক। আইসো শব্দের অর্থ সেম। আচ্ছা, টোনিক, টোনিকটা আসছে টনিসিটি থেকে। টনিসিটি বলতে বোঝায়, সাপোজ আমরা 2টা পাত্র নিলাম, এখানে সেমি পারমেবল মেমব্রেন দিলাম, একটা একটু গাঢ় করলাম, একটা একটু হালকা করলাম সলিউশনটা, তাইলে অসমোসিসের কারণে এখানকার পানিটা এদিকে চলে আসবে যতক্ষণ না 2 সাইডের ঘনত্ব সমান হয়, এটা হচ্ছে অসমোসিস। এখন আমরা সেমি পারমেবল মেমব্রেন না দিয়ে এখানে একটা ইমপারমেবল মেমব্রেন দিলাম, যাতে কোনো কিছুই পাস না করতে পারে। তাইলে এখানে একটা প্রেসার সৃষ্টি হবে, এ বেশি ঘন, এ নিজের দিকে পানিটাকে টেনে নিতে চাইবে। এখানে যে প্রেসারটা সৃষ্টি হবে, অর্থাৎ অসমোসিস অসমোসিসের সময় যে প্রেসারটা ক্রিয়েট হয়, এই প্রেসারকেই বলা হচ্ছে টনিসিটি। তাহলে অসমোসিসের সময় যেই প্রেসারটা ক্রিয়েট হয়, যেই প্রেসারের কারণে এক সাইড থেকে আরেক সাইডে ইলেকট্রোলাইট পাস করে, এই প্রেসারটাকেই বলা হচ্ছে টনিসিটি। এখন তাহলে আইসোটনিক বলতে বোঝায় যে 2 সাইডের প্রেসার সমান। এখন এইটাকে কম্পেয়ার করা হয় প্লাজমার সাথে। যদি কোনো সলিউশনের অসমোলারিটির মান প্লাজমার অসমোলারিটির মানের সমান হয়, তখন তাকে বলা হচ্ছে আইসোটনিক। তাহলে প্লাজমার যেই 300 মিলি অসমোল, এইটাকেই স্ট্যান্ডার্ড ধরা হয়, এর সমান হইলে তাকে বলা হচ্ছে আইসোটনিক।
আর এর থেকে বেশি হইলে তাকে বলা হচ্ছে হাইপারটনিক। হাইপারটনিক। যদি কম থাকে তখন তাকে বলা হচ্ছে হাইপোটনিক। এখানে স্যার কিছু জিনিস বাইরে থেকে শেখাইছে। যদি কারো হাইপোটনিক থাকে, হাইপোটনিক মানে প্লাজমা থেকে কম। সাপোজ এটা আমাদের রক্তের মধ্যে প্লাজমা, এর থেকে বাইরের পানিটা সাপোজ তার প্রেশার কম হয়ে গেছে, এখন এই প্লাজমাটা বাইরের পানিটা নিজের ভেতরে নিয়ে নিবে, এক্ষেত্রে মানুষের দেহটা ফুলে যাবে। তাই সে যদি পানি খেতে চায়, মানে দেহের মধ্যে যদি সে পানি নিতে চায়, সে তার এর সমান ঘনত্বেরটা নেওয়া লাগবে, অর্থাৎ স্যালাইন নেওয়া লাগবে। কারণ স্যালাইনের ঘনত্ব বেশি, সে তখন এর মধ্যে যাইতে পারবে না। স্যালাইন নেওয়া লাগবে হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন এই কারণে বলে কারণ এই স্যালাইনের অসমোটিক প্রেসার প্লাজমার অসমোটিক প্রেসারের সমান, অর্থাৎ নর্মাল স্যালাইন প্লাজমার সাথে আইসোটনিক। এখন এই ব্যক্তি যদি স্যালাইন খায়, এই নর্মাল স্যালাইন গ্রহণ করে, সেক্ষেত্রে এই প্লাজমাটা ফুলে যাচ্ছে না, কোষটা ফুলে যাচ্ছে না। অর্থাৎ কারো দেহ ফুলে গেলে তাকে স্যালাইন খাওয়ানো লাগবে। আবার ডায়রিয়ার কারণেও যদি সেম জিনিসটা হয়, তখনও খালি পানির জায়গাতে স্যালাইন পানি ইনটেক করানো লাগবে। এটা একটু খাতায় লিখে করিস, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে আইসোঅসমোটিক। যদি দুইটা সলিউশনের অসমোটিক প্রেসার সেম থাকে, অসমোলারিটি সেম থাকে, তখন তাকে বলা হচ্ছে আইসোঅসমোটিক। অসমোলারিটি সেম থাকলে আইসোঅসমোটিক, আর টোনাসিটি বা প্রেসার সেম থাকলে আইসোটনিক। আর এখানে যদি এমন কোনো সাবস্টেন্স নেওয়া হয় যে সেটা পানিতে আয়ন আকারে ডিসোসিয়েট হয় না, সাপোজ আমরা গ্লুকোজ নিলাম, গ্লুকোজ পানিতে আয়ন তৈরি করে না, সেক্ষেত্রে এই গ্লুকোজের অসমোলারিটি আর মোলারিটি সেম, কোনো পার্থক্য নাই। লাস্ট টপিক, কলয়েড। কলয়েড হচ্ছে যাদের, আচ্ছা এক্সাম্পল, সাপোজ এটা একটা সলভেন্ট, এখানে কিছু কলয়েড আছে, এবং সেই কলয়েড মানে সেই সাবস্টেন্সগুলোর দৈর্ঘ্য বা ব্যাস যদি 1 থেকে 100 ন্যানোমিটারের কম হয়, তখন তাদেরকে বলে কলয়েড। যারা সেমিপারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস করতে পারবে না, কলয়েডের এই দুইটা ইউজুয়াল বৈশিষ্ট্য মনে রাখলে হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার মধ্যে হবে এবং সেমিপারমিয়েবল মেমব্রেন দ্বারা পাস করতে পারবে না, তখন তাদেরকে বলতে হচ্ছে কলয়েড। কলয়েড দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে হাইড্রোফোবিক আর একটা হাইড্রোফাইলিক। ফোবিয়া, ফোবিয়া মানে ভয় পাওয়া। একইভাবে হাইড্রোফোবিকের ক্ষেত্রে পানিকে বিকর্ষণ করবে, পানি অ্যাবজর্ব করবে না। হাইড্রোফাইলিকের ক্ষেত্রে ফাইলিক, এর অর্থ আকর্ষণ করা, তাহলে এ পানিকে নিজের মধ্যে নিতে পারবে। ইমবাইবিশন প্রসেসে এই কলয়েড সাবস্টেন্সগুলা, হাইড্রোফাইলিক কলয়েড সাবস্টেন্সগুলা পানি অ্যাবজর্ব করে। এখানে স্যার কয়েকটা জিনিস বইয়ের বাইরে থেকে শেখাইছে, এটা একটু লিখে রাখিস। একটা কলয়েডের বেসিক্যালি 4টা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে ব্রোনিয়ান মুভমেন্ট, টিন্ডাল ইফেক্ট, ইলেকট্রিক্যাল ফিনোমিনা আর সারফেসের যেই ভূমিকাটা। এখন ব্রোনিয়ান মুভমেন্ট হচ্ছে কলয়েডগুলা সলভেন্টের বিভিন্ন জায়গায় জিগজ্যাগ র্যাপিডলি মুভমেন্ট করবে, এটা কন্টিনিউয়াস। জিনিসটা এমন না যে কিছুক্ষণ থেমে থাকবে তারপরে মুভ করবে, কন্টিনিউয়াস ওয়ার্ডটা ইউজ করা লাগবে। তাহলে এই কন্টিনিউয়াস মুভমেন্টটা হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট। টিন্ডাল ইফেক্টটা হচ্ছে লাইট রিফ্লেক্ট করবে। এই টিন্ডাল ইফেক্ট পড়ানোর সময় স্যার ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশনটা ডিটেলস বোঝাইছে। নর্মাল মাইক্রোস্কোপের নিচে মিরর থাকে, কিন্তু এটা সাপোজ ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশনের সেই মাইক্রোস্কোপটা, সেখানে নিচে কোনো মিরর নাই। তাহলে লাইটটা তৈরি করার জন্য এখানে কিছু চেম্বার, ক্লোজড চেম্বার থাকে, যেখানে
মেইনলি টোটাল চেম্বারটা হচ্ছে ক্লোজড, এবং এর মধ্যেই লাইট প্রডিউস করবে একটা বিম, লাইটের বিম। এখানে একটা স্লাইড রাখবে, স্লাইডের উপরে ওই বিমটা পাস করা হবে। এখন যদি কলয়েডাল সাবস্টেন্স থাকে, তখন ওই লাইটের বিমের কিছু অংশ রিফ্লেক্ট করবে, যেটা আমরা উপর থেকে দেখতে পারবো। তখন আমরা বুঝতে পারবো যে এটা কলয়েড। আর নিচে বা অপোজিট সাইডে এখানে এই লাইটের বিমটা অ্যাবজর্ব করার জন্য একটা অ্যাবজর্বার থাকে। তাহলে এই রিফ্লেকশন দেখে আমরা বুঝতে পারবো যে এটা কলয়েড। আর যদি রিফ্লেক্ট না করে, সেটা হতে পারে স্যাচুরেটেড সলিউশন বা ক্রিস্টাল সলিউশন। ক্রিস্টাল সলিউশন বলতে যেমন NaCl পানিতে ডিজলভড, এই ধরনের সলিউশন। তাহলে ডার্ক গ্রাউন্ড ইলিমিনেশন প্রসেসে এইভাবে কলয়েডটা আইডেন্টিফাই করা হয়। এরপরে হচ্ছে থিক্সোট্রফি। সাপোজ আমরা যেই জেলি খাই, সেই জেলিটা যদি একটু মুভ করানো হয়, পাত্রে রেখে একটু মুভ করানো হইলে ওইটা আস্তে আস্তে গলে যায়। এই যে জেল থেকে সলিউশনে কনভার্ট করা বা সলভেন্টে কনভার্ট করা, একেই বলে হচ্ছে থিক্সোট্রফি। জেল থেকে সলভেন্ট বা সলিউশনে কনভার্ট করাকে বলে থিক্সোট্রফি। আরেকটা পয়েন্ট হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ। সাপোজ এই পাত্রে আমরা হচ্ছে ক্যাথোড অ্যানোড রাখছি, এর মধ্যে কলয়েডাল সাবস্টেন্স রাখছি। এখন যদি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হয়, তখন এর মধ্যে যারা চার্জড পার্টিকেল আছে, পজিটিভগুলা অ্যানোডের কাছে চলে যাবে আর নেগেটিভগুলা ক্যাথোডের কাছে চলে আসবে। অর্থাৎ মেইন পয়েন্ট হচ্ছে কলয়েডগুলা সেপারেট হয়ে যাবে। সেপারেট হওয়ার পরে, মানে সেপারেট হওয়ার এই প্রসেসটা, যে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে কলয়েড সেপারেট করলাম, এই প্রসেসকে বলে ইলেকট্রোফোরোসিস। এই যে এটা ইলেকট্রোফোরোসিস। এখন এই যে চার্জটা, আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড এখন ইউজ করব না। এখন সাপোজ আমরা পিএইচ এর মাধ্যমে জাস্ট মানে পিএইচটা ক্যালকুলেট করব। এখন বিভিন্ন পিএইচে এই কলয়েডের পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ কম বেশি হয়ে থাকে। যেই পিএইচে পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ সমান, সেই পিএইচকে বলে আইসো ইলেকট্রিক পিএইচ। ফর এক্সাম্পল, সাপোজ NaCl এই পাত্রে আছে, এখানে আমরা দেখলাম যে 6.5 পিএইচে সোডিয়াম আর ক্লোরিন আয়নের পরিমাণ সমান। সো 6.5 পিএইচটা হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডের জন্য আইসোইলেকট্রিক পিএইচ। আর লাস্টলি সারফেসটা, কলয়েডের যেহেতু ভেতরে ওই মানে এর আকার যেহেতু কম্পারেটিভলি বড়, কারণ নর্মাল সলিউশনের ক্ষেত্রে আকার থাকে 1 ন্যানোমিটারের থেকে ছোট, কিন্তু এদের 1 থেকে 100। এদের আকার যেহেতু বড়, তাই এদের সারফেসটাও কম্পারেটিভলি বড়। তাহলে লার্জ সারফেস এরিয়া কলয়েড সাবস্টেন্সের। এর সাথে স্যার ডায়ালিসিসের শর্টে একটু আইডিয়া দিছিল, যে ডায়ালিসিসের মাধ্যমে আমরা প্রোটিনকে আলাদা করি। এটা নেক্সট ক্লাসে স্যার স্টার্ট করবে।